ফ্লাইট লেট হওয়ায় দুবাই পৌঁছাতে বেশ লেট হয়েছে, প্রায় 3টে হয়ে গেল হোটেলে পৌঁছাতে। হোটেলের রিভিউটা আমি পরের ভিডিওতে দেব। আপাতত আমাদের হাতে আর 6.5 দিন আছে, তাই এর মধ্যেই যতটুকু পারা যায় ঘুরে নেওয়া। আজকে প্রথম দিনেই প্ল্যান আছে যাওয়ার মিউজিয়াম অফ দি ফিউচার। মিউজিয়াম অফ দি ফিউচারের টিকিট আমরা এখানে আসার আগেই কলকাতা থেকে অনলাইন কেটেছিলাম। তো অবশ্যই সেখানে একটা ব্যাপার আছে যে সময় অনুযায়ী কাটা, সেই সময়ের মধ্যে পৌঁছাতে হবে। যেহেতু ফ্লাইট লেট হয়েছে তাই এখন মোটামুটি ছুটতে হবে। আমাদের আজকে ফ্লাইট বেশ ডিলে হয়েছে, মানে প্রায় বোধহয় ট্রাফিক ক্লিয়ার পাচ্ছিল না, প্রায় 25 থেকে 30 মিনিট মতো ফ্লাইট ডিলে হয়েছে। তো এখন হোটেলে জাস্ট ঢুকলাম, কিছুক্ষণ থেকে এই বেরিয়েছি, মানে কিছু একটু খাবার অ্যারেঞ্জমেন্টস করতে, কারণ আমরা আবার যেহেতু মানে একদম ভেজ খাই, সেই রেস্টুরেন্ট খুঁজে বার করা একটু অসুবিধা। তো আপাতত সেই খুঁজতেই বেরিয়েছি। আজকে মানে ঝড়ের মতো তাড়া লেগেছে, মানে আমি ঠিক করে হয়তো একটা ভিডিও করে উঠতে পারছি না। এখন আমাদের যাওয়ার কথা মিউজিয়াম অফ ফিউচার, তো সেখানেই আমরা যাচ্ছি। এর মাঝখানে মানে ফ্লাইট লেটের জন্য আজকে একদম সব কিছু অলমোস্ট ম্যাসাকার হয়ে গেছে। প্রথমেই বলি কিভাবে আসবেন মিউজিয়াম অফ দি ফিউচারে। মেট্রো, বাস বা পার্সোনাল কার যে কোনো কিছু অ্যাভেল করেই চলে আসতে পারবেন এখানে। নিয়ারেস্ট বাস স্টপেজ এমিরেটস টাওয়ার, এখানে 27, 29, X22 এই বাসগুলো আসার জন্য পেয়ে যাবেন। তাছাড়া পার্সোনাল কারে তো আসতেই পারেন। আর আমরা মেট্রোতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে ইউনিয়ন মেট্রো স্টেশন একদম কাছে, ওই 500 থেকে 600 মিটারের মধ্যে। এই ইউনিয়ন মেট্রো স্টেশন রেড লাইনের আন্ডারে পড়ে, তাছাড়া গ্রিন লাইনও রয়েছে। কিছুই না, এটা জাস্ট কোন দিকে কোন লাইন কানেক্টেড সেই অনুযায়ী একটা নাম দেওয়া, গ্রিন লাইন মেট্রো, রেড লাইন মেট্রো। তো ইউনিয়ন মেট্রো থেকে চলে এলাম আমরা এই মিউজিয়াম অফ দি ফিউচারে। মেট্রো স্টেশন হলো এমিরেটস টাওয়ার স্টেশন। সেখান থেকে ডিরেক্টলি টানেল থ্রু দিয়ে এই মিউজিয়ামে ঢুকে পড়া যায়। মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে ওই টানেলটা ওপেন হয়, তবে সেক্ষেত্রে কিন্তু এমন নয় যে আপনি ফ্লোরগুলো ঘুরে দেখতে পারবেন। আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের কাছে গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে এবং তবেই আপনি মিউজিয়ামের অ্যাক্সেস পাবেন। আর যদি পার্সোনাল কার কেউ নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে পার্কিংয়ের জায়গাও রয়েছে। প্রথমত সেলফ পার্কিং তো করতে পারবেনই, সেক্ষেত্রে আপনার কাছে যদি মিউজিয়ামে ঢোকার টিকিট থাকে তাহলে প্রথম যে 3 ঘন্টা ফ্রি পার্কিং, আর তারপরে পার ঘন্টায় 30 AED করে পার্কিং চার্জ লাগবে। তাছাড়া ভ্যালে পার্কিংয়ের সুবিধা আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু AED 75 দিতে হবে প্রথম 3 ঘন্টার জন্য, এবং এরপরে সেমভাবে পার ঘন্টার জন্য 30 AED। মিউজিয়াম অফ দি ফিউচারে ঢোকার টিকিট পাবেন কোথায়? এখানে 3টে এন্ট্রান্স রয়েছে। রোড সাইডের যে এন্ট্রান্স তার কাছেই আছে টিকিট কাউন্টার, তো সেখানে ফিজিক্যালি কন্ট্যাক্ট করতে পারেন। তবে প্রপার ডেটে প্রপার টাইম স্লটের জন্যে আমার মনে হয় বেস্ট অপশান হচ্ছে অনলাইনে অ্যাডভান্সে আগে থেকেই টিকিট কেটে নেওয়া। দুবাইতে আসার পর থেকে আমরা 2টো অ্যাপ মেনলি ইউজ করেছি, ক্লুক আর হ্যাংআউট, যে কোনো জায়গার বুকিং বা রিজার্ভেশনের জন্য। এক্ষেত্রে আমরা ইন্ডিয়া থেকে আসার আগেই অনলাইনে ক্লুক অ্যাপ থেকে এই মিউজিয়াম অফ দি ফিউচারের টিকিট কেটেছিলাম। টিকিট মোটামুটি পার হেড 159 AED মতো, তো আমাদের 3 জনের 11,313 টাকা পড়েছে। আর এটা হলো জেনারেল পাস। আরেকটা রয়েছে পায়োনিয়ার পাস, সেক্ষেত্রে যে কোনো সময় ঢুকতে দেওয়া হয়। আর আমাদের টাইম স্লট ছিল 5টা থেকে। মোটামুটি মিনিমাম আমার মনে হয় 3 ঘন্টা তো সময় লাগেই পুরো ভেতরটা ভালো করে ঘুরে দেখতে। আর আরও একবার বলবো যে অনলাইনে অ্যাডভান্সে রিজার্ভেশন করাটা হচ্ছে বেস্ট অপশন। এবার এই অনলাইনে যে টিকিট কেটে আমরা এনেছি, তো সেটা কি হয়, টিকিট কাউন্টারের আশেপাশে অনেক রিপ্রেজেন্টেটিভ আছে, তো সেটা তারা দেখে QR কোডটা যেটা স্ক্যান করে সাথে সাথেই একটা টিকিট জেনারেট হয় এবং রিস্ট ব্যান্ড দেয়। সেই রিস্ট ব্যান্ডটা আপনাকে হাতে পরে থাকতে হবে, এবং অবশ্যই এই রিস্ট ব্যান্ডটা কিন্তু একদম যতক্ষণ না সমস্ত কিছু দেখে ভেতরে বেরিয়ে আসছেন ততক্ষণ অবধি হাতে রাখতে হবে, কারণ ভেতরে অনেক কিছু অ্যাক্সেসের জন্য অথবা বেরিয়ে আসার সময়ও কিন্তু সোয়াইপ করে বেরোতে হবে, সেক্ষেত্রে এই রিস্ট ব্যান্ডটা কিন্তু লাগবে।
এই যে আমরা জায়গাটায় রয়েছি এটা হলো লবি। একদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এখানেই লাগেজ যদি সাথে থাকে তাহলে রাখতে পারবেন। হুইল চেয়ার দরকার হলে ওরা প্রোভাইড করবে। এখানেই টিকিট কাউন্টারের পাশ থেকেই রিস্ট ব্যান্ডটা পাওয়া যাবে। আর তাছাড়া এখানে রেস্টরুম রয়েছে, প্রেয়ার রুম রয়েছে, বেবি কেয়ারের রুমও রয়েছে। আর এরই আরেক পাশে রয়েছে শপ, যেখান থেকে এখানকার কিছু স্মৃতি মানে কি বলবো সাথে করে নিয়ে যেতে পারবেন, অবশ্যই কিনে। আর একদিকে রয়েছে ক্যাফে, যেই ক্যাফেতে রোবটের সাহায্যে কফি মেকিং দেখতে পারবে। আর ঢুকতেই এন্ট্রান্স দিয়ে ঢুকতেই হচ্ছে রিসেপশন ডেস্ক। এই মিউজিয়াম অফ দি ফিউচার 2022-এর 22শে ফেব্রুয়ারিতে ওপেন হয়েছে। মিউজিয়াম বলতে জেনারেলি আমরা কি বুঝি? আমাদের মিউজিয়ামে যেমন মমি আছে, মানে এটা একটা এক্সাম্পল দিলাম। বেসিক্যালি মিউজিয়ামে আমরা পাস্ট, হিস্ট্রি এই সমস্তই দেখতে পাই, কিন্তু এই মিউজিয়ামটা কিন্তু 2071-এর এক কাল্পনিক দর্শনে নিয়ে যায়। মানে মিউজিয়াম অফ দি ফিউচারের স্থাপত্য আর নকশা অনন্য। এই নকশাটা চীনা ফেংশুই দ্বারা অনুপ্রাণিত। এখানে মোট 7টা মতো তালা রয়েছে। দর্শনার্থীদের যাত্রা শুরু হয় 5th ফ্লোর থেকে, এরপর একে একে একটা করে নিচের তলায় নিয়ে যাওয়া হয়। এই যে আরাবিক রাইটিংস, তো এইগুলো জায়গায় জায়গায় প্রত্যেকটা ফ্লোরেই প্রায় দেখতে পাবে। এখানকার যিনি রুলার মোহাম্মদ বিন রশিদ আল মুকতম, তার নিজের নানা কোটসও রয়েছে। যেমন বেশ কিছু জায়গায় যে কোটগুলো রয়েছে, মানে সেটা ইংরাজি করলে দাঁড়ায় এরকম যে উই মে নট লিভ ফর 100 of years, বাট দ্য প্রোডাক্টস অফ আওয়ার ক্রিয়েটিভিটি ক্যান লিভ আ লিগ্যাসি লং আফটার উই আর গন। বা এরকম রয়েছে বেশ কিছু জায়গায় যে দ্য ফিউচার বিলংস টু দোজ হু ক্যান ইম্যাজিন ইট, ডিজাইন ইট অ্যান্ড এক্সিকিউট ইট। ইট ইজন্ট সামথিং ইউ অ্যাওয়েট বাট রাদার ক্রিয়েট। কিছু জায়গায় রয়েছে যেমন দ্য সিক্রেট টু দ্য রিনিউয়াল অফ লাইফ ফর কর্পোরেশনস, টু দ্য ইভলিউশন অফ সিভিলাইজেশনস অ্যান্ড টু দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি ইজ সিম্পল ইনোভেশন। এই লবিতে এই যেখান দিয়ে আমরা আর কি ঢুকবো সেই জায়গায় বেশ একটা লাইন পড়েছে, মানে বেশ অনেকটাই বড় লাইন, অনেকক্ষণই দাঁড়িয়ে আছি আমরা লাইনে। তো এখানে কি হয়, এই টিকিট চেক করে এরপরে একদম প্রথমেই লিফটে করে, এখানে কোনো এসকেলেটরও নেই আর সিঁড়িও নেই, লিফটে করে প্রথমেই নিয়ে যাওয়া হয় 5th ফ্লোরে। তো তার আগে এই লাইনেই দাঁড়িয়ে আছি, তো সাডেন আমরা দেখলাম হচ্ছে মেটালিক ফিশ, ফ্লাইং মেটালিক ফিশ ওপরে ঘুরছে এই মেন লবিতে, এআই বেসড ফিশ। তো এটা অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করছে যে হাউ ইনোভেটিভ ফিউচার ফ্লাইটস উইল বি ডিজাইনড। তো মেটালিক ফিশটা বেশ অনেকক্ষণ ধরে এখানে এইভাবে উঠতে থাকে, মানে অদ্ভুত সুন্দর, কি বলবো আর কি, মানে এত সুন্দরভাবে যে টেকনোলজিকে উপস্থাপনা করা যায় এই মিউজিয়াম অফ দি ফিউচারে না এলে বোধহয় সত্যি বুঝতে পারতাম না। এই যে 7টা এমিরেটস 1971-এ তৈরি, আর মিউজিয়াম অফ দি ফিউচারে অ্যাকচুয়ালি ওরা এটাই দেখাতে চেয়েছে যে তৈরির প্রায় 100 বছরে উন্নতির কোন শিখরে পৌঁছাবে। বাইরে দিয়ে মিউজিয়ামের যদি শেপটা দেখা যায়, মানে অদ্ভুত রকমের টরাস শেপ, একটা সার্কুলার টিউব যার মাঝখানটা কমপ্লিটলি ফাঁকা, কোনো পিলার নেই, প্রায় 3,20,000 স্কোয়ার ফিটের বিল্ডিং, প্রায় 2400 স্টিল টিউব এই আউটার ফ্রেমে ডায়াগোনালি ইন্টারসেক্ট করে বানানো, অদ্ভুত রকমের সুন্দর ডিজাইন। মিউজিয়াম অফ দ্য ফিউচার ভাবছিলামই যে দেখার কী বা আছে, বাট সত্যি বলতে আমাদের কনভেনশনাল থিঙ্কিংয়ের বাইরেও যে মানে এত কমেন্ডেবল ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, তা অবশ্যই দেখা প্রয়োজন। আর হচ্ছে টিকিট থাকলে 10টা থেকে 6টা পর্যন্ত কিন্তু ঢুকতে দেওয়া হয়। প্রথমেই লিফটে করে আমাদের নিয়ে যাওয়া হবে 5th ফ্লোরে, স্পেস স্টেশন। গেট রেডি টু লিভ, প্রেজেন্ট অ্যান্ড এন্টার 2071। তো আমরা পৌঁছে যাব একদম স্পেসে। Everyone is fit to travel. So pioneers, kindly start waving your hand and see yourself on the screen. 3 থেকে 4 মিনিটের রাইড
যেখানে এক্সপিরিয়েন্স করা যাবে যে অ্যাজ ইফ ইউ আর ইন আর্থস অরবিট টু ল্যান্ড ইন আউটার স্পেস, আর সাথে অনেক স্পেস স্টেশন আর স্যাটেলাইট, সাথে মানে একটা প্রপার ভিজুয়াল সাউন্ড, মানে যেমন মনে হচ্ছে যে রকেট লাইক কেবিন এক্সপিরিয়েন্স, যেন অ্যাজ ইফ আমরা কোনো রকেটে আছি এবং সাই করে উড়ে গেল ওপরে এবং নিয়ে আমাদের ফেললো সেই মহাশূন্যে। অদ্ভুত কালারফুল এক্সপিরিয়েন্স পুরো। আর আছে সাথে এআই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আয়া, গাইড করবে থ্রু আউট দিস এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স। স্পেসে চলে এলে আচ্ছা আচ্ছা, মানে এবার স্পেস। Welcome everyone. You are now standing on the deck of Space Station Home, 600 kilometers above Earth. মাথার উপর দিয়েও চলে যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে এই গোল গোল জায়গাগুলোতে নিজের যে হাতের রিস্ট ব্যান্ডটা দিয়েছে সেটা সোয়াইপ করলে আপনি নিজেই করে দেখতে পারবেন যে নানা রকম স্পেসের যে চেঞ্জেস হচ্ছে সমস্ত কিছু এখানে করে দেখতে পারবেন। আমিও চেষ্টা করেছি, অনেক কিছু মাথার উপর দিয়ে একদম ট্যান হয়ে বেরিয়ে গেছে। আর এই জায়গাটায় মানে একটা এটিএম মেশিনের মতো রয়েছে, সেখানে গিয়ে সেমভাবে মানে আপনার এই রিস্ট ব্যান্ডটা সেটাকে সোয়াইপ করে যদি ওখানে মানে আই কন্ট্যাক্ট পুরো যেরকম হয় না ক্যামেরার দিকে তাকিয়ে থাকা, তাহলে এরকম নিজের একটা পুরো প্রতিরূপ চলে আসবে, মানে অ্যাজ ইঞ্জিনিয়ার, মানে আপনি এখানকার একজন স্পেসের একজন ইঞ্জিনিয়ার বা এরকম টাইপের স্ক্রিনে পুরো আপনি নিজেকে দেখতে পাবেন। ঘুরতে ঘুরতে জাস্ট একটা ফ্লোর নিচে নেমে পড়লাম, যেটা হচ্ছে হিল ইনস্টিটিউট। এখানে নানা রকম জিনিস রয়েছে, অবজারভেটরি, ল্যাব, লাইব্রেরি, গার্ডেন, ফরেস্ট। Global warming, and when this happens, a lot of our natural ecosystems will collapse. Plants and animals might not be able to survive. So inside, you will find out how we are doing genetic modification to help these species survive. But before you proceed inside to find out more about it, please take a look at how Dubai will look like in this year. This is the Sheikh Zayed Road. As you notice, Sheikh Zayed Road is much more quieter than in the previous years. Dubai by this time will have a strict electric-only policy. So many of the citizens will no longer own cars, as they will start to use the automated electric public transit system over here. One of them is called the Hyperloop. It's a super fast train that can take you from Dubai to Abu Dhabi within 15 minutes. Hi, welcome. Please join us over here.
এখানে যেমন ওনার বলাতে জানতে পারলাম যে বুর্জ খলিফার থেকেও উঁচু বিল্ডিং দুবাইতে তৈরি হতে চলেছে। আর তাছাড়া আরও জানতে পারলাম যে অলরেডি টেস্টেড, যে এরপরে টু অ্যাভয়েড জ্যাম ওরা রাস্তায় যেটা করছে যে হয়তো নেক্সট টাইম যদি ভিজিট করি তাহলে দেখতে পাবো যে ফ্লাইং ট্যাক্সি, এয়ারপোর্ট থেকে ফ্লাইং ট্যাক্সি আমাদেরকে হোটেলে ড্রপ করে দিচ্ছে। তো এটা হয়তো খুব শিগগিরই হতে চলেছে। This is the Seoul Rectana. If you remember when you were in space, there will be Rectanas placed all over the world to receive the transmission of the solar energy from the Seoul project. This is the one in Dubai, and you see how big these Rectanas are. A lot of buildings are incorporating vertical gardenings as well as buildings that is algae facade on that side. Of course, there are still familiar architectures that you might be aware of. Burj Al Arab is right over here. Burj Khalifa is still standing. However, Burj Khalifa will no longer be the tallest building in the world, as there will be taller buildings built over the years. Now let's move on to the next. এখন যেখানে আছি এটা হলো সেকেন্ড লেভেল। প্রথম যে লেভেলে আমরা গিয়েছিলাম স্পেস স্টেশন, এটা হলো হিল ইনস্টিটিউট। তো এখানে এই যে দেখানো হয়েছে আমাজনের ফরেস্ট, মানে ডিজিটালি মডিফাইড ভার্সন, পুরো ফরেস্টের রিয়েল সাউন্ড, মানে ভিজুয়ালাইজেশন একদম ফিল করা যায়। পুরোটা মানে অ্যাজ ইফ ফিল হবে যে ফরেস্টেই আছেন। ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে সেখানে আমরা মানুষেরা টেকনোলজি দিয়ে কিভাবে সেটাকে রেকটিফাই করতে পারি সেই সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে। অ্যামাজনের যে রেন ফরেস্ট তার একটা ডিজিটাল ভার্সন বলা যেতে পারে এটাকে। সমস্ত পৃথিবীতেই বলা যেতে পারে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য নানা রকম চেঞ্জেস হচ্ছে। তো এখানে এমন কিছু জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, যেমন কিছু গাছ অ্যাজ ইফ এই গাছগুলোতে আগুন লাগলেও জ্বলে যায় না, বা সারা বছর মানে এত গরম তার মধ্যেও বৃষ্টি হতে থাকবে। এরকম পুরো একটা মানে ইকোসিস্টেমটাকে যেন একটা নতুন করে তৈরি করার জন্য নানা রকম টেকনোলজি দিয়ে টেস্টিং, মানে অ্যামাজনের যে ডেন্স ফরেস্টটা রিক্রিয়েট করা হয়েছে ডিজিটালি। তো এখানে নিজেরাও টেস্টিং করে দেখতে পারবেন। মানে এরকম কিছু বাটন রাখা আছে, হাতে যে রিস্ট ওয়াচটা আছে সেটা সোয়াইপ করে আমরা দেখতে পারি যে আগুন লাগলো, গাছটা নিজে থেকেই আবার রিকভার করে গেল। মানে সত্যি বলতে অদ্ভুত রকমের টেকনোলজির ইউজ, মানে আমাদের কনভেনশনাল থিঙ্কিংয়ের বাইরেও যে এত কিছু হতে পারে না দেখলে, এখানে না এলে হয়তো আমি বুঝতেই পারতাম না। এত সুন্দর লেগেছে না জায়গাটা, নানা রকমের নতুন নতুন ইনোভেশন। Of the cyber tree in the Amazon rainforest, captured exactly as it was in the year 2020. Sadly, due to deforestation and climate change, this corner of the Amazon collapsed in the 2040s, and we're using this digital model to help us understand better how we can rebuild it. On this side of the screen, we have fire-resistant plants and trees. They're able to protect themselves from wildfires. We also have super carbon capturing trees that absorb over 70% of carbon from the atmosphere. All this information is very important for us to be able to restore damaged ecosystems. Based on this research, our scientists are able to come up with new species by combining the DNAs of different organisms and using biosynthetic technology to come up with species that can better survive the climate changes around the world. Thank you everyone for your attention. We'll now proceed forward to our DNA library. এই যে জায়গাটায় এলাম, এটা হচ্ছে মানে ডিএনএ ভল্ট অফ লাইফ, এটা হচ্ছে লাইব্রেরি। তো এখানে প্রায় অলমোস্ট 2400 তার কাছে স্পিসিস আছে এই গ্লাস জারগুলোতে, যেখানে মিনিটের ডিটেলও দেখতে পাবেন। গ্লাস জারগুলোতে এমনভাবে লাইট দেওয়া যে ভিতরটা স্পষ্ট দেখা যায়। এটা হলো যে এই ল্যাবরেটরিতে এটাই দেখানো হচ্ছে যে টেস্ট করে কিভাবে একটা নিউ স্পিসিস এনভায়রনমেন্টে চেঞ্জ আনতে পারে। পাশেই আছে ল্যাব, নিজেরা আপনারা কিন্তু চাইলে টেস্ট করে দেখতে পারেন। এখানে এই রকম সমস্ত অপশনসগুলো অ্যাভেলেবেল।
এইটা হলো অবজারভেটরি। এই ছোট ছোট কাচের জারগুলো, এখানে ওই যে স্পিসিসগুলো আমরা দেখে এলাম সেগুলোই এখানে ইনকিউবেটেড অবস্থায় রয়েছে। এরপরে আমরা আরেকটা ফ্লোর নিচে নেমে পড়লাম। লিফটেও আসা যায়, তবে আমরা ওই সিঁড়ি দিয়ে একটা একটা করে ফ্লোর নিচে আসছিলাম। এবার যেখানে ঢুকছি এই জায়গাটা হলো আল ওয়াহা অর্থাৎ ওয়েসিস। এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে সেই জায়গা মানে যেখানে আপনার মাইন্ড বডি একদম হিল করবে এবং ডিজিটাল মিডিয়াম থেকে ব্রেক নিয়ে এখানে আপনি একটা হিলিং এক্সপিরিয়েন্স ফিল করতে পারবেন। সিম্পলি রিকানেক্টিং ইউর বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, এটা হচ্ছে সেই রকম একটা জায়গা। এখানে একটা জায়গা রয়েছে মেক আ উইশ পুল, মানে একটা পুল ওয়্যার ইউ ক্যান উইশ ফর ইউর ফিউচার। আর এই সেই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যে আপনাকে সব জায়গায় পুরো থ্রু আউট দ্য এই যে মিউজিয়াম অফ দ্য ফিউচার আপনাকে হেল্প করবে, গাইড করবে কি আছে, কোথায় যেতে হবে। এই যে জায়গাটা এটা হলো মুভমেন্ট থেরাপি, মানে কেমন মরুভূমির বালির মতো ফিল হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মানে আপনি এখানে পা রাখলে একটা অদ্ভুত ফিলিং হবে, মানে কাম অ্যান্ড সুদিং ফিল। তবে আমার মনে হচ্ছিল যেন পাটা সরসর করে সরে যাচ্ছে, মানে কেমন একটা মাথা ঘুরে যাচ্ছে। এরপরে রয়েছে গ্রাউন্ডিং থেরাপি। এখানে হচ্ছে এই যে সাউন্ড, এর মাধ্যমে একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি ট্রিগার হচ্ছে যাতে বডি রিসেট হয় টুয়ার্ডস ন্যাচারাল সেলফ। তাছাড়া রয়েছে ফিলিং থেরাপি, যেখানে থেরাপিটিক হ্যান্ড ম্যাসেজ হয়। এই জায়গাটা হলো দ্য সেন্টার। এখানে বেসিক্যালি রিল্যাক্স করবেন আপনার সেন্সগুলোকে থ্রু ওয়াটার, লাইট, ভাইব্রেশন। ওই সাইডের যে জায়গাগুলো আছে সেখানে রিল্যাক্স করে একটু শুয়ে নিজেকে মানে কাম এবং অনেকটা রিল্যাক্সেশন দেওয়া যায়। এরপরে নেমে এলাম আবার পরের ফ্লোরে। এই জায়গাটা হচ্ছে টুমরো টুডে, মানে সমস্ত টেকনোলজি কিভাবে ফিউচারকে হেল্প করবে সেই পুরো ব্যাপারটা এখানে পুরো ডেপিক্ট করা রয়েছে। ফিউচার ট্রান্সপোর্ট কি হতে চলেছে সেটা এখানে আমরা দেখতে পাবো। বেসিক্যালি দেখতে পাবো সেই সমস্ত টেকনোলজি যেটা আমাদেরকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে ইন ফিউচার। তাছাড়াও রয়েছে ওয়াটার এক্সিবিট, অর্থাৎ মানে নানা রকম আইডিয়াস অন সাস্টেনেবল ওয়াটার সলিউশন। রয়েছে হেলথ এক্সিবিট, যেখানে আমরা দেখতে পাবো ইনোভেশনস ফর হেলদি টুমরো। তো এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে টুমরো টুডে, অর্থাৎ ইন ফিউচার টেকনোলজি আমাদেরকে কিভাবে হেল্প করতে চলেছে এই সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবো। এবার আমরা যাচ্ছি ভিউইং ডেকে। যাওয়ার আগে এখানে একটা ছবি তোলে, মানে আপনি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস যাদের নিয়ে এসেছেন সবার সাথে একটা ছবি তোলা হয়। এবার আপনাকে একটা কার্ড দিয়ে দেবে। আপনার যখন দেখা হয়ে যাবে ব্যাক করার সময় প্রপার ডেস্কে ওই কার্ডটা শো করে আপনি যেই জায়গাটায় গেছেন সেই জায়গাকে অ্যাজ ব্যাকগ্রাউন্ড রেখে একটা ছবি কালেক্ট করতে পারবেন। মানে সেটা অ্যালবাম ফর্মে আপনাকে দেবে এবং অবশ্যই তার জন্য আপনাকে কিছু পে করতে হবে। ভিউইং ডেক হলো এই যে মিউজিয়াম অফ দি ফিউচারকে বাইরে থেকে আমরা যে দেখেছিলাম মাঝখানটা ফাঁকা হলো, সেই যে হলো জায়গাটা, সেই জায়গাটাই হলো ভিউইং ডেক, যেটা অ্যাকচুয়ালি ভেতর দিয়ে যাওয়া যায়। তো সেখানেই আমরা এসছি, মানে ট্রুলি এক্সট্রাঅর্ডিনারি পার্ট অফ দি এক্সপিরিয়েন্স বলা যায়। কারণ এখান থেকে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, দুবাই ফ্রেম দেখা যাচ্ছে। আর আমার মনে হলো যে রাতের আলোয় যেন এটা আরও বেশি সুন্দর লাগছে, কারণ এই মিউজিয়ামটা অলরেডি আলোকিত আর চারপাশে সুন্দর সুন্দর স্থাপত্য সেগুলো আলোকিত। অসাধারণ ভিউটা। একদম যে শেষের তলাটায় সেটা হলো ফিউচার হিরোজ,
তো আমরা আর ওই তলাটায় নামিনি। বেসিক্যালি ওখানে কি আছে আমি সিঁড়ির ওপর থেকেই দেখছিলাম। সেখানে মেনলি কিডসদের জন্য ফিউচারিস্টিক প্লে স্পেস কীরকম হতে চলেছে, নানা রকমের গেমস বাচ্চাদের জন্য, আর নানা রকমের এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে, বাচ্চাদের স্কিল ডেভেলপ করার একটা প্রচেষ্টা। একদম লবির একদিকে রয়েছে শপ, আমি আগেই বলছিলাম শপ রয়েছে। তো সেখান থেকে মানে আপনি যেখানে এসছিলেন সেই ভিজিটের কোনো মেমোরি নিয়ে যেতে পারেন। আর মিউজিয়াম অফ ফিউচারের ছোট ছোট শো পিস এগুলো সব পাওয়া যাবে। আজকে খুবই টায়ার্ড, ওই ফ্লাইট থেকে নেমেই ছুটতে ছুটতে চলে এসেছি মিউজিয়ামে। তো এখন বাড়ি ফিরছি, বাড়ি মানে হোটেল। 5 দিন 6 দিন যেখানে থাকবো কেমন একটা বাড়ি বাড়ি ফিলিংই হয় না। তো কালকে থেকে একদম ফ্রেশ মাইন্ডে ঘুরবো ভাবছি। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব দুবাইয়ের আরও নতুন নতুন জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার।